আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বাংলা প্রথম পত্র খাতায় লেখার নিয়ম নিয়ে প্লাস বাংলা প্রথম পত্রে যদি প্রশ্ন কমন না আসে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিভাবে সুন্দর করে গোছানো পরিবেশে আমি সৃজনশীল প্রশ্নের উত্তর করে আসবো এই বিষয়ে আমি সরাসরি লাইভ আকারে একটা ভিডিও দেখাবো। ঠিক আছে, আমরা বাংলা সৃজনশীল বানিয়ে লেখার যে নিয়মটা, এই নিয়মটা নিয়ে আমরা পরে ভিডিও দিব এবং এখন আমরা ভিডিওটাতে রেডি করছি বাংলা প্রথম পত্র খাতায় লেখার নিয়ম নিয়ে। কারণ কি, বাংলা প্রথম পত্র আমি যতই ভালো করে লিখি শিক্ষক ঠিকই আমাকে নাম্বার কম দেয়। এই শিক্ষকরা আসলে নাম্বার কম কেন দেয়, বা একটা শিক্ষক আমি ভালো করে লেখার পর আমাকে নাম্বার কম কেন দিবে? অনেক শিক্ষার্থীর প্রশ্ন থাকে, ভাইয়া গ নাম্বার প্রশ্ন কত পেজ লিখবো, ঘ কত পেজ লিখবো, ক খ কিভাবে লিখবো, আমি বুঝতে পারি না, আমাকে একটু বলে দেন যাতে আমি পুরো নাম্বার পাই। প্রতি বছর আমরা বোর্ড পরীক্ষার খাতা আসলে কিভাবে দেখে এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, শিক্ষকদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে যে আপডেট গুলো পাই বা যে সমস্ত খাতায় তারা 10 এর ভিতর 10 দিয়ে থাকে, এই সমস্ত খাতায় যেভাবে লেখা থাকে সেই বিষয়গুলোই আজকে আমরা এই খাতাতে তুলে ধরবো। ঠিক আছে, এই খাতায় আমি দেখিয়ে দিব বাংলা প্রথম পত্র তুমি খাতাটা সুন্দর করে কিভাবে রেডি করবে, কোন প্রশ্ন কতটুকু লিখবে বা কিভাবে অ্যানসার করবে। তো বেশি কথা না বলে চলো সরাসরি দেখে নেওয়া যাক। এসএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে ফাইনাল সাজেশন আমাদের এই কোর্সে পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে। বিগত 5 বছরে বিশাল এমসিকিউ কোশ্চেন ব্যাংক উত্তর সহ পেয়ে যাবে। লিখিত অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশের জন্য আমাদের 5টা 10টা 15টা 20টা করে পড়ে যেতে হয়। আমরা শর্টকাট টেকনিক দিয়েছি, একটা দিয়ে তুমি সবগুলো কমপ্লিট করতে পারবে। অর্থাৎ একটা পড়লে পরীক্ষায় যদি প্রশ্ন কমন নাও আসে তারপরেও সুন্দর করে গুছিয়ে লেখে আসতে হবে, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। ইংরেজি গ্রামার অংশ নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করতে হয়, এই গ্রামার অংশের পিডিএফ অংশটা তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ। পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট। আমরা বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়েছি। যে যে শিক্ষার্থীরা আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে এবং সুন্দর শেষ করেছে, আমরা বলেছি 100% গ্যারান্টি সহকারে ওই সকল শিক্ষার্থীরা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। এইভাবে শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, প্রত্যেকটা সাবজেক্টের আগে আমরা একটা করে চ্যালেঞ্জ রেডি করে দিব। বাংলা প্রথম পত্রের চ্যালেঞ্জটা আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি, কিন্তু অন্যান্য সাবজেক্টের চ্যালেঞ্জগুলো আমরা ইউটিউবে দিব না। ওইগুলো শুধুমাত্র আমাদের প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের জন্য পিডিএফ আকারে থাকবে। ওরা ওই চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে এবং প্রত্যেকটা পরীক্ষার আগে তার একটা বেস্ট প্রিপারেশন হবে এবং পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। যারা এখনো আমাদের এই 50 টাকার কোর্সটা কিনো নাই, খুবই দ্রুত উপরের এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে বোর্ড পরীক্ষার খাতা এবং তার পাশে হচ্ছে প্রশ্ন। না, এটা এসএসসি 25 পরীক্ষার প্রশ্ন না, এইটা হচ্ছে 2024 সালের প্রশ্ন, যেটা দিয়ে আমি দেখিয়ে দেব যে এসএসসি 25 বাংলা প্রথম পত্র খাতায় লেখার নিয়মটা। অর্থাৎ নিয়ম না জেনে আমরা যদি লিখি এবং শিক্ষক আমার কাছ থেকে যেই ধরনের লেখা আশা করে বা যেই কোয়ালিটির লেখা আশা করে সেরকম যদি আমি লিখতে না পারি, তাহলে কিন্তু আমি প্রশ্নে পুরো নাম্বার পাবো না। যখনই বাংলার প্রথম পত্র পরীক্ষার খাতাটা তুমি হাতে পাবে, হাতে পাওয়ার পর তোমাকে এই ওয়েমারটা পূরণ করতে হবে। এই যে বাংলার প্রথম পত্র যে খাতাটা, এই খাতাটা হাতে পাওয়ার পর এইখানে দেখো 202 দেওয়া থাকবে, পরবর্তীতে তুমি এখানে সুন্দর করে 5 দিয়ে পূরণ করে দিবে। ওএমআর পূরণের যে নিয়মটা, এই নিয়ম নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে, এই জন্য আমি আর ওএমআরটা পূরণ করে দেখাতে চাচ্ছি না। আমি চলে যাব পরবর্তী পেজে। এই প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে আমাকে লেখা শুরু করে দিতে হবে। আমি যদি লেট করে ফেলি বা কোনো কারণে যদি প্রশ্ন লিখতে বিলম্ব করে ফেলি, পরবর্তীতে হয়তো বা 7 প্রশ্ন নির্দিষ্ট সময় লিখে শেষ করতে পারবো না। ওএমআরটা সুন্দর করে পূরণ করে পরবর্তী পেজে আসবে। ঠিক আছে, এখানে সাধারণত অনেক কিছু লেখা থাকে, এই পেজে কেউ কোনো কিছু করবে না, এরকম দাগও দিবে না, ফোটাও দিবে না, কিচ্ছু করবে না। এই পেজটা এরকমই থাকবে। ঠিক আছে, এই পেজটা এরকমই থাকবে, এইভাবে ভাঁজ করে নিতে পারো বা এরকমই থাক, এই পেজে কেউ কিছু করবে না। পরবর্তী পেজে যেখান থেকে আমরা লেখা শুরু করব, এই পেজের এই যে উপরের অংশটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থাকবে, শিক্ষা বোর্ডের সিল থাকবে, এখানে তোমার নাম লেখা হবে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন চাইবে তোমার কাছ থেকে, সেগুলো সুন্দর করে এখানে লিখে দিবে। লেখার পর এইখান থেকে তোমার লেখাটা শুরু। প্রথম পেজের এইখান থেকে কিন্তু লেখা হবে না, এখানে তোমাকে কিছু তথ্য দিতে হবে শিক্ষা বোর্ডকে। পরবর্তীতে তোমার লেখা শুরু হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে লেখা শুরু হবে। যখনই তুমি প্রশ্নটা হাতে পেলে, এই যে এটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন 2024 সালের, আমি একটু কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। যখনই তুমি প্রশ্নটা হাতে পেলে এখানে দেখবে আমাদের বিভাগ কয়টা, 4টা বিভাগ। এই যে গ বিভাগ, এই যে খ বিভাগ, এই যে হচ্ছে ক বিভাগ এবং এই যে হচ্ছে ঘ বিভাগ। টোটাল 4টা বিভাগ। 4টা বিভাগ থেকে আলাদা আলাদা করে, ঠিক আছে, ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 1টা, ঘ বিভাগ থেকে আরেকটা। আর একটা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো। ঠিক আছে, প্রশ্ন হাতে পাওয়ার পর ক বিভাগ লিখবে নাকি তুমি খ বিভাগ লিখবে, নাকি গ বিভাগ লিখবে নাকি তুমি ঘ বিভাগ লিখবে। যখনই প্রশ্নটা আমি হাতে পাবো, জাস্ট একবার চোখ বুলিয়ে দেখবো যে আমার 1 নাম্বার প্রশ্নটা কমন আসছে কিনা। এই যে 1 নাম্বার প্রশ্নটা কমন আসছে কিনা। বারবার করে বলছি যে 1 নাম্বার করে 3 নাম্বার,
তারপরে করলাম 10 নাম্বার, তারপরে আবার আসলাম 2 নাম্বার, এরকম করে করা যাবে না। তুমি এখানে বিভাগ দেখবে যে 1 নাম্বার বিভাগ থেকে আমাকে 2টি প্রশ্ন লিখতে বলা হয়েছে। এখন আমি দেখি তো 1 নাম্বার বিভাগে আমার 2টা প্রশ্ন আসছে কিনা। টোটাল 4টা প্রশ্ন পড়েছে, 4টার ভিতর যদি 2টা কমন থাকে তাহলে সুন্দর করে তুমি লেখা শুরু করে দিবে। এখানে প্রথমত উপরে লিখবে ক বিভাগ, ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখবে ক বিভাগ। লেখার পরবর্তীতে আমি নিচে কালো কলম দিয়ে টান দিচ্ছি। তোমরা যদি জেল পেন ইউজ করতে পারো, অর্থাৎ নীল কালিওয়ালা কলম ইউজ করতে পারো, সেটা সুন্দর করে এইভাবে টান দিয়ে দিবে। এই যে এইভাবে টান দিয়ে দিবে, লেখার একটা সৌন্দর্য আসে ক বিভাগ। এইভাবে যখনই যে বিভাগটা লিখবে সেটার নিচে এরকম সুন্দর করে টান দিয়ে দিবে। সেক্ষেত্রে নীল কালি ইউজ করলে আর সৌন্দর্যটা ফুটে উঠবে। ক বিভাগ লেখার পরবর্তীতে মনে করো তুমি 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার লিখছো, ঠিক আছে, আমি লিখবো 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। এটা লেখার পর তোমার কাছে যদি জেল পেন থাকে তাহলে জেল পেন দিয়ে সুন্দর করে বা নীল কালিওয়ালা কলম দিয়ে এইভাবে সুন্দর করে নিচে একটা বর্ডার টেনে দিবে, ঠিক আছে, সোজা করে একটা বর্ডার টেনে দিবে। দেওয়ার পর তোমার কিন্তু এখানে লেখাটা শেষ, অর্থাৎ এইটার নিচে যখনই তুমি জেল পেন বা নীল কালি ইউজ করবে তখন এই লেখাটার সৌন্দর্য ফুটে উঠবে, ঠিক আছে। এইটা দেওয়ার পরবর্তীতে তুমি এখন 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার লেখা শুরু করবে। অনেক শিক্ষার্থী কি করে 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর, দেখো এইভাবে লিখতে গেলে সময় নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত সময় নষ্ট না করি। আবার যদি লিখতেও চাও সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি লিখতে পারো। যখন আমি 1 নং প্রশ্নের উত্তর লিখবো তখন এখানে উত্তর লেখার সময় আমি আর অন্য কিছু লিখবো না, এখানে লিখবো শুধুমাত্র ক, ঠিক আছে। ক লিখে এই যে উত্তর দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম, বা উত্তরও লিখতে পারো। এইভাবে দিলে সময়টা বেঁচে যাবে আর কি, ঠিক আছে। শর্টকাটে তুমি লেখাটা শুরু করে দিতে পারবে। এইটা লেখার পর ক নাম্বার প্রশ্নের অ্যান্সার লেখা শুরু করবে। ক নাম্বার প্রশ্নে কখনো নাম্বার কাটে না। প্রশ্নে যা চেয়েছে শুধুমাত্র মূল কথাটাও যদি লিখে দাও সুন্দর করে তারপরে হয়ে যাবে। যদি 1 লাইন হয় তারপরেও হয়ে যাবে। ক নাম্বার প্রশ্ন শেষ। ক নাম্বারে নাম্বার কাটার কোনো অপশন নাই, মূল কথা থাকলেই তোমাকে 1 নাম্বার শিক্ষক দিতে বাধ্য। ক নাম্বার লেখার পরবর্তীতে 1 লাইন লেখা যায় এরকম জায়গা ফাঁকা রেখে আমি পরবর্তীতে খ নাম্বারটা লিখবো। 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর এভাবে লিখতে গেলে সময় নষ্ট হয়। আমরা এত সময় পাচ্ছি না, আমরা এত সময় নষ্ট করতে পারবো না, দ্রুত লিখে শেষ করতে হবে। খতে আমি আবার সেম কোয়ালিটিতে উত্তর দিয়ে এইভাবে নিচে টান দিয়ে দিলাম। পরবর্তীতে খ নাম্বার প্রশ্নটা লেখা শুরু করলাম। খ নাম্বার প্রশ্ন 2টা পার্টে লিখতে হয়, ঠিক আছে। প্রথমত যখন তুমি লিখলে, মনে করো এখানে চেয়েছে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাম্পে ভরে গেল কেন। এখন কেন ভরে গেল, এই যে কেনর উত্তরটা তুমি এক কথায় এই ক নাম্বারের মতো এক কথায় শেষ করে দিবে, ঠিক আছে, ফুল স্টপ হয়ে গেল। পরবর্তীতে বুঝিয়ে লেখো, অর্থাৎ বুঝিয়ে বলতে বলেছে বা ব্যাখ্যা করতে বলেছে। এই যে এক কথায় যে লাইনটা লিখলে এই লাইনটাই পরবর্তীতে 3 থেকে 4 লাইন ব্যাখ্যা দিয়ে দিবে। তবে এই যে এক কথায় যে 1 লাইনটা শেষ করে দিলে, এটা লেখার পর 2টা পার্ট হবে খ নাম্বার প্রশ্ন। এখানে 1 লাইন লেখা যায় এমন জায়গা ফাঁকা রেখে এই যে এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে সুন্দর করে 3-4 লাইন ব্যাখ্যা দিয়ে দিলে হয়ে গেল কিন্তু, ঠিক আছে। ক এখানে শেষ, খ এখানে শেষ। খ নাম্বার প্রশ্নের উত্তর এই পেজের ওই পাশে যাবে না, ক খ এই পেজে তুমি শেষ করে দিবে। শেষ করার পরবর্তীতে তোমাকে গ নাম্বার প্রশ্ন লিখতে হবে। এবং আরেকটা কথা বলি, স্কেলিং অর্থাৎ স্কেল দিয়ে দাগ টানার সময় দাগটা টানা শুরু করবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে দাগটা টানা শুরু করবে, ঠিক আছে। এর উপরে যা কিছু লেখা আছে ওইগুলোতে কোনো টাচ করবে না, নিচেতে দাগ টানা শুরু করবে। পেজে চলে গেলাম, ঠিক আছে। পরবর্তী পেজে আমাকে গ নাম্বার প্রশ্ন লিখতে হবে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের গানিম শোভা গল্পের শোভার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন লেখার সময় আমরা কিন্তু প্রথমেই 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে শেষ করে ফেলেছি। এই জন্য পরবর্তীতে 1 নং ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর এভাবে লিখতে হচ্ছে না, শুধুমাত্র ক খ দিয়ে আমরা উত্তর দিয়ে দিচ্ছি। ক খ আমাদের ওই পেজে শেষ। আমরা এই পেজ থেকে গ নাম্বার প্রশ্নটা লেখা শুরু করবো, দিয়ে দিলাম। তার পরবর্তীতে এইখান থেকে লেখা শুরু হবে। গ নাম্বার প্রশ্নে সাধারণত আমাকে প্রশ্নে যেইটা চাইবে বা যেটা লিখতে বলা হবে, যেমন ধর এখানে বলেছে উদ্দীপকের গানিম শোভা গল্পের শোভার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এখন উদ্দীপকের যে গানিম, এই গানিম শোভা গল্পের কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, এই যে সাদৃশ্যপূর্ণের যে কথাটা, এই সাদৃশ্যপূর্ণের কথাটা তুমি এখানে 1 লাইনে বা 1.5 লাইনে শেষ করে দিবে, তারপরে ফুল স্টপ, একটা পার্ট শেষ। 1 লাইন লেখা যায় এমন জায়গা ফাঁকা রেখে দ্বিতীয় পার্টটা শুরু করবে, ঠিক আছে। দ্বিতীয় পার্টটা শুরু করবে উদ্দীপক এবং তোমার যে পাঠ্য বইয়ের যে পড়াটা, এই 2টা পড়ার সংমিশ্রণে তুমি গ নাম্বার প্রশ্ন 3টা পার্টে লিখবে। 3টা পার্ট, এখানে একটা পার্ট, নিচে লিখবে একটা পার্ট, তার পরবর্তীতে আরেকটা পার্ট। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, আমরা কয় পার্ট লিখতে হবে কোন প্রশ্ন, এই বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া আছে। এখানে সবচেয়ে প্রবলেম হয়, শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করে যে ভাই আমি গ নাম্বার প্রশ্ন কত পেজ লিখবো, কিভাবে লিখবো। 3টা পার্ট যখন লিখবে এভাবে ফাঁকা দিয়ে দিয়ে প্রত্যেকটা পার্ট লিখবে, তাহলে লেখার সৌন্দর্যটা চলে আসে। যখনই তুমি 3টা পার্ট লিখবে, গ নাম্বার প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি এই পেজটা তো টোটালি লিখবে। লেখার পরবর্তীতে এই পেজের তুমি এইখানে এসে গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা শেষ করে ফেলবে এই জায়গাতে।
যদি এভাবে এক পেজই লেখো সেক্ষেত্রে আমার মনে হয় না যে 3 নাম্বার কোনো শিক্ষক তোমাকে দিবে, ঠিক আছে, 3 নাম্বার দিবে না, সেক্ষেত্রে তোমাকে 2 দিতে পারে, অনেক শিক্ষক 3ও দিয়ে দিতে পারে। তবে যখনই এই পেজ পর্যন্ত সুন্দর করে গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করবে তখন একটা শিক্ষক পুরো নাম্বার দিতে বাধ্য। গ নাম্বার প্রশ্নের অ্যান্সার এইটুকু লিখবে, এই পেজ পর্যন্ত, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখতে পারো, তবে এই পর্যন্ত লিখলে সব থেকে বেটার হয়। এরপর থেকে আমরা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার শুরু করব। ঘ নাম্বার প্রশ্ন লেখার জন্য মেইনলি প্রবলেম হয় শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করে, ভাইয়া কত পেজ লিখবো, কত পেজ লিখলে আমাকে পুরো নাম্বার দিবে। শিক্ষকরা গুণে নাম্বার দেয় না, এখানে তোমার লেখাটার সবচেয়ে মেইন বিষয় যে তুমি কত সুন্দর করে গুছিয়ে লিখতে পেরেছো। সৌন্দর্য লেখার ফুটে উঠবে যখনই গ নাম্বার প্রশ্নটা 3টা পার্টে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। পরবর্তীতে এইখানে গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা শেষ করে এখান থেকে তুমি ঘ নাম্বারটা অ্যান্সার করা শুরু করবে। ঘ উত্তর, সিস্টেম ওই একটাই, উত্তর এখান থেকে শুরু করলে এইখান থেকে মেইন যে কথাটা চেয়েছে এক পার্টে শেষ করে দিবে। শেষ করার পর তোমার দ্বিতীয় পার্ট এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এইভাবে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা এতটুকু লিখলে, এই পর্যন্ত লিখলে এইখানে এসে ফিনিশিং শেষ করে দিবে, বা এই পর্যন্ত এসে ফিনিশিং শেষ করে দিবে। এর অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই, কারণ কি তুমি অত সময় পাবে না। তোমাকে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার সেম কোয়ালিটিতে করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত বা এই পর্যন্ত এসে শেষ করে দিলে তাহলে এনাফ, আর অতিরিক্ত লিখতে হবে না। ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার 2 পেজ 2.5 পেজ করে লিখতে হয়, না পুরো নাম্বার দেয় না। অনেক সময় অতিরিক্ত লেখার কারণে শিক্ষকরা নাম্বারও কেটে ফেলে। আমরা কেউ অতিরিক্ত লেখার চেষ্টা করব না, ঠিক আছে। লেখার একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা বজায় রাখবো এবং লেখা আসলে যতটুকুই লিখতে হয় ততটুকুই লেখার চেষ্টা করবো। ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার এই যে এইখানে শেষ করে দিবে। গ নাম্বারও আমি এখানে শেষ করতে বলেছি, ঘ নাম্বারও এখানে শেষ করে দিবে, কারণ গ নাম্বারের মতো তুমি সেম কোয়ালিটিতে লিখলে কিন্তু ঘ নাম্বার প্রশ্ন এই জন্য এতটুকু লেখা তোমার এক্সট্রা হলো, এতটুকু লেখা তোমার এক্সট্রা হলো। আরেকটা কথা, যখনই এখানে আমার ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা শেষ হয়ে যাচ্ছে, যখনই এখানে অ্যান্সারটা শেষ হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখান থেকে ক খ প্রশ্ন লেখা শুরু করব না। এইটুকু জায়গা আমার ফাঁকা থাকবে, কারণ কি ঘ নাম্বার প্রশ্ন লেখা শেষ করার পরবর্তীতে তুমি যদি 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে যাও, তোমাকে কি লিখতে হবে? 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 2 নং প্রশ্নের উত্তর লেখার পরবর্তীতে নিচে টান দিতে হবে, টান দেওয়ার পরবর্তীতে এইখানে আবার লিখতে হবে ক উত্তর। দেখো এইখানে কিন্তু তুমি অতিরিক্ত স্পেস পাচ্ছ না, জায়গা পাচ্ছ না, এবং এই জায়গা না থাকার কারণে এখানে শর্ট করে লেখার কারণে তোমার লেখার যে প্রশ্নের যে সেটের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যদি এতটুকু জায়গা থাকে ওই জায়গাটুকু ওইভাবে ফাঁকা রাখবে, এইখানে লেখার প্রয়োজন নাই। পরবর্তী পেজে চলে আসবে, ঠিক আছে, পরবর্তী পেজে চলে আসবে, এইখানে সুন্দর করে লিখবে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর এখানে সুন্দর করে লিখবে, নিচে জেল পেন দিয়ে এভাবে টান দিয়ে দিবে। পরবর্তীতে এইখান থেকে শুরু করবে ক, কয়ের উত্তরটা এখান থেকে লিখবে, ক্ষয়ের উত্তরটা এখানে লিখবে। লেখার পরবর্তীতে যদি গ লেখার জন্য জায়গা যদি ফাঁকা থাকে তাহলে গটা এখান থেকে শুরু করবে, যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে গটা এইখান থেকে শুরু করবে। শুরু করার পরবর্তীতে ওই যে আগের নিয়ম অনুসারে গটা এইখানে এসে শেষ করে দিবে, ঠিক আছে। এইখান থেকে ঘ লেখা শুরু করবে, ঘটা এখানে লিখবে, এইটুকু লিখবে, আবার সেম কোয়ালিটিতে এই যে এইখানে এসে শেষ করে দিবে। এই দেখো গটাও আমরা এখানে শেষ করেছি, ঘটাও এখানে শেষ করেছি। ঘয়ের এক্সট্রা লেখা হচ্ছে এই যে এইটুকু, গ শেষ করার পর যতটুকু লিখেছি এইটুকুই। এই নিয়ম ফলো করে বা এই রুলস ফলো করে প্রত্যেকটা সেট গ এবং ঘ নাম্বার সৃজনশীল প্রশ্নটা লিখবে এবং এই কোয়ালিটিতে ক এবং খ নাম্বারটা লেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য, অর্থাৎ তুমি 10-এর ভিতর 10 পাবে যদি প্রশ্নের অ্যান্সারগুলো সঠিকভাবে লিখতে পারো। পাঠ্য বইয়ের সাথে মিল নেই, উদ্দীপকের সাথে মিল নেই এমন কিছু প্রশ্নের উত্তরে কখনো লিখবে না। তুমি যতই মনে করো যে শিক্ষক ধরতে পারবে না, একটা শিক্ষক খাতা হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু তার কাছে ধরা পড়ে যাবে যে একটা শিক্ষার্থী আসলে কি লিখেছে। এই খাতায় তোমার পরিচয় বহন করবে যে তুমি ভালো শিক্ষার্থী কি খারাপ শিক্ষার্থী। সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে লেখার চেষ্টা করবে এবং সবসময় টাইমের উপর নজর রাখবে যে একটা সৃজনশীল প্রশ্ন 20 মিনিট, 21 মিনিট, 22 মিনিটের ভিতর আমাকে শেষ করতে হবে, নয়তো আমি 7 সেট প্রশ্ন কখনো লিখে শেষ করতে পারবো না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। শুধুমাত্র বাংলা প্রথম না, আমরা প্রত্যেকটা সাবজেক্টে লেখার যে নিয়মটা নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো থাকে সেই কনফিউশন এভাবে একটা বোর্ড পরীক্ষার খাতার মাধ্যমে আমরা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব। বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম বা দ্বিতীয় পত্র খাতায় লেখার যে নিয়মটা সুন্দর করে কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে হবে। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।